আপনাদেরকে বলে রাখি, যারা ধর্মে মুসলিম তাদের উদ্দেশ্যে বলছি, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা দেশের ঐতিহ্যকে যারা ধ্বংস করেছে সেই সমস্ত সংবিধান বিরোধী মানুষের বিরুদ্ধে, যারা সংবিধানকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ সাথে সাথে সংবিধান প্রেমী মানুষের লড়াই। কিন্তু বিজেপি চাইছে এই বাবরি মসজিদটাকে সামনে রেখে আমরা ওরা রাজনীতি করব। বিজেপি চাইছে এই বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমানের রাজনীতি করব। আপনাদের জ্বলন্ত উদাহরণ, এখানে দাঁড়িয়ে যিনি প্রায় 20 মিনিটের উপরে বাবরি মসজিদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তিনি কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলিম নয়। তাই লড়াইটা আমাদের কোথায়? সংবিধান প্রেমীদের সাথে, সংবিধানকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধুগণ, এটা আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে আমার তৃণমূলের বন্ধুরা মাছ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা কথা বলবো। বাবরি মসজিদকে কত সালে শহীদ করেছে? 1992-এ। 1992 বললে আপনারা বুঝতে পারবেন না, একটু আগিয়ে যেতে হবে। কেন ওই সময়টাকে বেছে নিল? কেন ওই তারিখটাকে 6 ডিসেম্বরকে বেছে নিল? এর মধ্যে একটা গভীর গবেষণা আছে, গভীর ষড়যন্ত্র আছে। 6 ডিসেম্বরকে বাবা সাহেব আম্বেদকর, আধুনিক ভারতের যিনি রূপকার ছিলেন, এই যে বলার স্বাধীনতা পাচ্ছি, এই যে চলার স্বাধীনতা পাচ্ছি, এই বাসস্থানের স্বাধীনতা পাচ্ছি, যে কথাই বলতে পাচ্ছি, সেটাই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে যে সংবিধান পেয়েছি, তার ক্ষমতাতে আমরা বলছি। সেই বাবা সাহেবের প্রয়াণ দিবস ছিল। সারা ভারতবর্ষের মানুষ জাঁকজমকভাবে তার প্রয়াণ দিবসটাকে আমরা পালন করে আসছিলাম 1956-এর পর থেকে। অনেকের ঈর্ষা হলো, অনেকের রাগ হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর কাদের কথা বলেছে? সব সময় পিছড়ে বর্গের কথা বলতেন। যে বাবা সাহেব আম্বেদকর যখন স্কুলে গিয়েছিলেন, তাকে পেছনের দিকে বসিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তার জাতের কারণে, তার ধর্মীয় পরিচয়ের কারণে। সেই বাবা সাহেব আম্বেদকর এই জাতের অস্পৃশ্যতা, বর্ণগত লড়াইকে মুছে দিয়ে এমন সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছিল। এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনটাকে কিভাবে পালন হবে? জাঁকজমকভাবে পালন করছে। অনেকের কষ্ট হয়েছিল, ওটাকে ধ্বংস করতে হবে, ওটাকে আটকাতে হবে। সেই দিন জন্যই 6 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে। আর কেন ওই সময়টাকে বেছে নেওয়া হলো আপনারা জানেন? যদি আমি ভুল বলি, এখন সবার হাতে গুগল আছে, গিয়ে ভয়েস সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, যে আপনারা দেখতে পারেন মন্ডল কমিশন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, গিয়ে দেখবেন মন্ডল কমিশনটা কি। মন্ডল কমিশন সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর একটা কমিশন বানিয়েছিল। কত সালে? 1979 সালে মন্ডল কমিশনকে গঠন করা হয়েছিল। আমি যখনই লিখছিলাম দেখবেন আমার খাতায় 7টাকে কাটা হয়েছে, তখনই আমার কনসেন্ট্রেট না সাথে চলে গিয়েছিল। নোট ডাউন যেখানে করেছি এখানে 7টাকে কেটে 9 করেছি। 1979 সালে মন্ডল কমিশন তৈরি করা হয়েছিল, কারণ ভারতবর্ষের অনেক জনগোষ্ঠী, জাতি, তারা সামাজিকভাবে, শিক্ষাগতভাবে পিছিয়ে কারা গিয়েছে সেইগুলোকে চিহ্নিত করা, সেইগুলোকে চিহ্নিত করে কিছু সুপারিশ দেবে। সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে এগিয়ে নিয়ে গেলে ওই জাতিগোষ্ঠীগুলো এগিয়ে যাবে। ঠিক যেভাবে 2006-7-এর দিকে আমরা কি পেয়েছিলাম? ভারতবর্ষের মুসলমানরা পশ্চিমবাংলার মুসলমানদের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট বার করেছিল। তার সাথে সাথে কি দিয়েছিল? কিছু সুপারিশ দিয়েছিল যে এইগুলো করলে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে যাবে। এই জায়গায় মুসলমান আছে, এইগুলো করলে এগিয়ে যাবে। এটা সাচার কমিশন বা সাচার রিপোর্ট। ঠিক একইভাবে 1979 সালে মন্ডল কমিশনকে দায়িত্ব তৈরি হয়েছিল অনগ্রসর বৃহত্তর হিন্দু সমাজের কে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা। মন্ডল কমিশন 1980 সালে রিপোর্ট পেশ করেছিল। ভারতবর্ষে 3743টি জাতিকে চিহ্নিত করেছিল। এই 3743টি জাতির মধ্যে ম্যাক্সিমামটাই আমার হিন্দু সমাজের,
ধর্মীয় পরিচয় তাদের হিন্দু, গুটি কয়েক মুসলিম ছিল। ঠিক কেমন গুটি কয়েক মুসলিম বলবো, খারাপ লাগবে না তো কারো? এখন পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে ঠিক যেভাবে গুটি কয়েক মুসলমানকে খুঁজে পাওয়া যায়, সেই সময় যে কমিশন তৈরি হয়েছিল ৩৭৪৩টাতে ওইরকম গুটি কয়েক ছিল। তাও আমি ধরে নিচ্ছি তৈরি হয়েছিল। তাদের রেকমেন্ডেশন কি ছিল? সাচার কমিটি মন্ডল কমিশন কি দাবি রেখেছিল? যেভাবে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ পিছিয়ে আছে সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, চাকরি বাকরিতে, এদেরকে যদি আপলিফমেন্ট করা যায়, এদেরকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে এই পিছড়ে বর্গের হিন্দুদের কথা বলছি আমি, এই কমিশন যাদের কথা বলেছিল, এই পিছড়ে বর্গের হিন্দুদেরকে 27% রিজার্ভেশন দিতে হবে। এটা 1980 সালে রিপোর্ট হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা বিজেপির নেতারা বেশি হই হই করছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন 1980 সালে আপনাদের দল তৈরি হয়েছিল, আর 1990 সালে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল, সেই সময়ের অপদার্থ প্রধানমন্ত্রী বলবো আমি, তাদের এই ইমপ্লিমেন্টটা অনেকের গায়ে লেগেছিল। এটাকে বন্ধ করার জন্য, এটাকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 100 জন চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দু চাকরি করবে, অনেকের অসুবিধা হয়ে গেছিল। সেই জন্য হিন্দু মুসলমানের খেলা তৈরি করার জন্য বাবরিটাকে শহীদ করলো, ধর্মীয় অধিকার টান নিয়ে নিল। কমিশনটা তৈরি হয়েছিল, কমিশনের রেকমেন্ডেশন কি ছিল? 100 জন সরকারি চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দুকে সরকারি চাকরি দিতে হবে, তাই তো নাকি দাদা? কিন্তু এটাতে কাদের অসুবিধা হলো? যারা আজকের দিনে জাতিভিত্তিক জনগণনা করছে না। আমাদের বক্তব্য এখানে, আপনি তো বলছেন দলিতকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন আদিবাসীকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন মুসলিমকে খুব ভালোবাসেন, ভালোবেসে তো চোখে বাম দিয়ে কেঁদে হাওড় হয়ে যাচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলায়, কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, 100 জন চাকরি করলে আমার কটা দলিত ভাই চাকরি করছে? 100 জন চাকরি করলে কতটা পিছড়ে বর্গের হিন্দু চাকরি করছে? 100 জন চাকরি করলে কটা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু চাকরি করছে? 100 জন সরকারি চাকরিতে কটা মুসলিম চাকরি করছে? এর তথ্যটাও তো আমাদেরকে দিতে হবে ভাই, চাইবেন না? এইটা কিভাবে পাবেন? এটা পাবেন কিভাবে? তার জন্য তো তথ্য চাই। সেই তথ্যটাই 2014তে ক্ষমতা এসে পাবলিক করার যেটা দরকার ছিল, বিজেপি শেষে সেটা চেপে দিল। আজকে বিজেপির ভোট ব্যাংক যেখানে, যে পাড়াতে, সেই পাড়ার হিন্দু ভাইদের চাকরি না পায়, 27% সংরক্ষণ না হয়, তারা না যেন 100 জনের মধ্যে 27 জন পিছড়ে বর্গের হিন্দু না চাকরি পায়, ওবিসি যারা আছেন তারা না পাওয়ার জন্য বাবরি মসজিদকে শহীদ করে, দীর্ঘদিনের টার্গেট ছিল, ওই সময়ে শহীদ করে হিন্দু মুসলমানের দিকে খেলা নিয়ে চলে গেল, আর কোর্টে মামলা ফাইল করে দিল যে এটা মানা যাবে না। ইন্দ্র সাহানি নামে এক ব্যক্তি 1991 সালে কোর্টে মামলা করে দিল। একটু ভাবতে হবে, একটু আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের আসল ইতিহাসটা কি। কেন ওই সময়টাকে বেছে নিল? কেন ওই দিনটাকে বেছে নিল? যদি রাজ্যে ফিরে আসি বুঝতে পারবেন কিভাবে আরএসএস বা সংঘ পরিবার সময়কে তারা কাজে লাগায়। আপনারা জানেন 2006-07 দিকে সাচার কমিটির সুপারিশ, সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিক ডোমেইনে চলে আসলো, সমাজে যখন চলে আসলো, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যখন মুসলমানরা পিছিয়ে যখন চিৎকার করলো রিপোর্ট দেখে, তখন কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকার তৎপর হয়ে গিয়েছিলেন। সেই সময় তৎপরতার সাথে আনএডেড, এডেড থেকে শুরু করে বিভিন্ন এমএসকে থেকে শুরু করে মুসলিম ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে শুরু করেছিল এবং বোর্ড বানিয়ে সেখানে নিয়োগ করার চেষ্টা করছিল। যখন রিপোর্ট সামনে চলে এসেছে বামফ্রন্ট সরকারের, এখন এদের বন্ধু, একসাথে আমরা উপনির্বাচনে লড়াই করেছি, একটু বলেও রাখি বন্ধুদের কথা। এই যে আপনার নামটা কি, এ কমিশন, মন্ডল কমিশনের কিন্তু বিরোধিতা করেছিল আমার বর্তমান যারা বন্ধু। হক কথা বলবো দাদা, কারো গায়ে লাগলে কিছু করার নেই। মন্ডল কমিশনের বিরোধিতা করেছিল কিন্তু বামপন্থীরাও, তখন সেই সময় সরকারের সাথে ছিল।
যাক, পরে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আমাদের পরে সংরক্ষণ দিয়েছিল। যারা বামপন্থীরা কি ভাবলেন, বা বামপন্থী সরকার, যে তাদেরকে যখন প্রশ্নের সম্মুখীন হতে হলো, তখন এখানকার পশ্চিমবাংলার পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদের জন্য দেওয়া শুরু করলো। তখন এই সংঘ পরিবার বা মমতা ব্যানার্জির সহ্য হলো না, একে সরকারে ফেলতে হবে। সেই সময় অর্থ দিয়ে, বল দিয়ে, প্রশাসন দিয়ে সব রকম ভাবে পাম্প করিয়ে 2011 সালে নতুন সরকার নিয়ে আসলো। কি স্লোগান দিয়েছিল? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে সরকার 100 জন সরকারি চাকরি করলে সেই সময় এসে দাঁড়িয়েছিল 4 জন কি 5 জন মুসলিম। এরা 13 বছর পশ্চিম বাংলাতে তৃণমূলের সরকার চলছে, মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় এসে 100 জন সরকারি চাকরি যদি এখন খোঁজা যায়, একজনকেও মুসলিম খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করলো? ওখানে 1992 এর বাবরি শহীদ করে দাঙ্গা করে দিল। তাহলে আমার হিন্দু ভাইরা যে ক্ষমতাটা, যে চাকরিটা পেত, সেটা বন্ধ হয়ে গেল। এখানে 2011 সালে সরকারকে পরিবর্তন করিয়ে দিয়ে, যার আগে সরকার পরিবর্তন করতে গেলে সবটা বিজেপির সহযোগিতা করে। আমি অন ক্যামেরা বলছি, পশ্চিম বাংলায় যে সরকারটা এসেছিল 2011-তে, তৃণমূলের সরকার, সমস্তটাই বিজেপির সহযোগিতা নিয়ে। যদি আমি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমার বিরুদ্ধে করতে বলো। পারবে না, কারণ সিম্বলটা কোথা থেকে পেয়েছে, একটু ভাই পড়াশোনা করেছি তো, খুঁজে বার করে দেবো। আরো ভান্ডা, তখন বেলুন পুরো লিক করে দেবো।